আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, এবার আশা করি তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পারছো। তাসনিমা, নাও ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করেছো। আমি সবার কমেন্টগুলো একটু চেক করে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আহ ভালো করে শোনা যাচ্ছে না, লিখেছিলাম মৌসুমী ইয়াসমিন সোমা। ওকে, জি স্যার, এখন ক্লিয়ার। তারপরে হচ্ছে সোহা, ওয়ালাইকুম আসসালাম, ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার, ওকে। তারপরে হচ্ছে আয়েশা, ওয়ালাইকুম আসসালাম আয়েশা। তারপর হচ্ছে, ও তুমি তো কমেন্ট আগেই পড়েছিলাম। হ্যাঁ, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। খাদিজা, ঠিক আছে, ওকে। ওকে, মুন, কথা শোনা যাচ্ছে না, এখন ক্লিয়ার, ওকে। ঠিক আছে, নুসরাত, ইয়েস স্যার, ওকে। তাহলে আমি এখন শুরু করে দিচ্ছি, হ্যাঁ। আমি আর ডিলে না করি, এখন আমি তাহলে ক্লাসটি শুরু করে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছো, আমি সবার কমেন্টই পড়বো আস্তে আস্তে। তো আসো, এবার আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস, বিজ্ঞান বিষয়ের ক্লাস। তো আসো আমরা আমাদের চ্যাপ্টারটি আজকে শুরু করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই আহ, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের আজকে অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে শব্দের কথা। অষ্টম অধ্যায়, অধ্যায়ের নাম কি? শব্দের কথা। দেখো, শব্দ জিনিসটা কি আসলে? হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড বা শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। শব্দ কি এক ধরনের শক্তি? এই শব্দের আসলে আহ শব্দ সম্পর্কে আমাদের কেন বেশি জানাটা উচিত, বা শব্দ জিনিসটা আসলে আমাদের জীবনে কতটুকু ইম্প্যাক্টফুল, এই জিনিসটা বুঝতে গেলে এখানে কিছু কথা লেখা আছে, খেয়াল করো। তোমার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হলে তুমি বুঝতে পারো তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। দরজায় কলিং বিল বাজলেও আমরা বুঝতে পারি যে কেউ এসেছে। কারো পায়ের শব্দ শুনে তুমি বুঝতে পারো যে কেউ আসছে। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্যের সাথে যোগাযোগে সহায়তা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই: বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ব্যাঁ ব্যাঁ, মুরগির কুকুরুকু, পাখির কলতান ইত্যাদি। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। তার মানে আমরা যে কোনো কিছু শুনতে পারি, এই শোনার যে অনুভূতিটা, এই অনুভূতিটা জন্মায় কে? এই অনুভূতিটা জন্মায় হচ্ছে শব্দ। শব্দ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে সঞ্চালিত হয়, এবং আমরা কি বিভিন্ন রকম শব্দ চিনতে পারি ইত্যাদি, এ নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত কি বলতো? শব্দ। তাহলে শব্দ জিনিসটা কি? শব্দ জিনিসটা আমরা বললাম হচ্ছে যে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ কি বলতো? এক প্রকার শক্তি। শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে এমন এমন কিছু যা কাজ করার সামর্থ্য যোগায়। ঠিক আছে, এমন কিছু যা কাজ করার সামর্থ্য যোগায়। তাহলে দেখো, শব্দ, শব্দ কি? মূলত শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। আমরা জানি শক্তির অনেকগুলো রূপ আছে: শব্দ শক্তি, তাপ শক্তি, তারপর হচ্ছে চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদি। তো এই অনেকগুলা রূপের মধ্যে আমাদের শব্দ হচ্ছে একটি বিশেষ রূপ। ওকে, অনেক অঙ্ক আছে, আমরা দেখবো এই অধ্যায়ে কি কি অঙ্ক আছে। আয়েশা, কোনো সাউন্ড শোনা যায় না। এখনো সাউন্ড শোনা যাচ্ছে না আয়েশা? আশা করি এখন শুনতে পাচ্ছো। সোহা, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমি এবার একটু পড়াচ্ছি, তোমরা একটু শোনো। লাউডলি বলেন, সুদিত লিখেছো, ঠিক আছে, আমি লাউডলি বলছি। সুদিত, দেখো, আমি কি বলেছি যে শব্দ, শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। তো অনেকগুলো বিশেষ রূপ আছে শক্তির। আমরা জানি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, বাট শক্তির কোনো সৃষ্টিও নেই, শক্তির কোনো বিনাশও নেই। তো যেহেতু শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, তো এরকম একটি রূপান্তরিত শক্তির রূপ হচ্ছে শব্দ। তাহলে শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা কি করে? যা আমাদের যা আমাদের শোনার অনুভূতি জাগায়। আমরা যে শব্দ শুনতে পাই, সেই শোনার অনুভূতি, শুনতে পাবার যে অনুভূতি, সেই শুনতে পাবার অনুভূতি জাগায় যেই শক্তিটা, সেই শক্তিটাকে আমরা শব্দ বলি। বুঝতে পেরেছো? তাহলে দেখো,
কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের শুনতে ভালো লাগে, এরকম শব্দ হলো বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ। আবার কিছু শব্দ আছে যেগুলো বিরক্তিকর, শুনতে ভালো লাগে না। সেগুলো হচ্ছে কি, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, গাড়ির হর্নের শব্দ, লোহা কাটার শব্দ ইত্যাদি শব্দ আমাদের খুবই বিরক্তিকর লাগে। এই ধরনের শব্দকে সুরহীন শব্দ বলে। আর যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমরা সুরযুক্ত শব্দ বলি। তাহলে শব্দ দুই প্রকার। শব্দ কয় প্রকার বলতো? আমরা যদি শব্দের প্রকারভেদটা দেখি, আমরা যদি শব্দের প্রকারভেদ দেখি, আমরা যদি শব্দের প্রকারভেদটা দেখি, শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে দুই প্রকার, সুরযুক্ত শব্দ আর এটা কি, সুরহীন শব্দ। ঠিক আছে? তো দেখো, শব্দ হচ্ছে দুই প্রকার। শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সুরযুক্ত শব্দ, সুর যুক্ত, আর একটা হচ্ছে সুরহীন শব্দ। কয় প্রকার? দুই প্রকার, সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ। সুরযুক্ত শব্দ কি কি? যেগুলো আমাদের শুনতে ভালো লাগে, যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেগুলোকে সুরযুক্ত শব্দ বলে। যেমন বাঁশির সুর, বাঁশির যে শব্দ, ঠিক আছে, বাঁশির সুর। তারপরে হচ্ছে হারমোনিয়ামের শব্দ, হারমোনিয়াম, গিটার, হারমোনিয়াম ইত্যাদি যে সকল বাদ্যযন্ত্র আছে সেগুলোর সুর আমাদের শুনতে ভালো লাগে, এগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ। আর সুরহীন শব্দ হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ আওয়াজ, তারপরে হচ্ছে তোমার লোহা কাটার শব্দ ইত্যাদি, লোহা কাটার শব্দ ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে শব্দ হচ্ছে মূলত এক ধরনের শক্তি যা আমাদের শোনার অনুভূতি জাগায়। শব্দ হচ্ছে কি, এক ধরনের শক্তি যা আমার শোনার অনুভূতি জাগায়। আর শব্দ দুই প্রকার, একটা হচ্ছে সুরযুক্ত শব্দ, আরেকটা কি, সুরহীন শব্দ। সুরযুক্ত শব্দ এবং সুরহীন শব্দ। ঠিক আছে? ওকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো, শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকল শব্দেরই একটি উৎস আছে বা সোর্স আছে। সকল শব্দের কি আছে বলতো? উৎস আছে বা সোর্স আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়। শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস কি। যেমন, যদি কোথাও থেকে ঘেউ ঘেউ শব্দ আসে, তার মানে আমরা না দেখেই বুঝতে পারবো কুকুর শব্দ করছে। টেলিফোন উঠালেই আমরা কণ্ঠস্বর শুনেই বুঝতে পারি অপর প্রান্ত থেকে কে কথা বলছে। তাহলে এখন আমরা দেখব শব্দের উৎপত্তি বা সোর্স অফ সাউন্ড, শব্দের উৎপত্তি। দেখো, শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ কি? এক প্রকার শক্তি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। দেখো, এই যে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন, 1 মার্কসের জন্য। শব্দের সংজ্ঞা হচ্ছে কি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। এখানে আমরা কিছু কাজ করব যা থেকে বোঝা যাবে শব্দ কিভাবে উৎপন্ন হয়। তোমাদের স্কুলের ঘন্টা বাজানো হয়, স্কুলের ঘন্টা বাজানো হয়, তখন তা স্পর্শ করে দেখো, ঘন্টাটি যে কাঁপে তা কি অনুভব করতে পারো? যখন স্কুলের ঘন্টা বাজানো হয় তখন এই ঘন্টাটি কাঁপতে থাকে, শব্দ করার পর কাঁপতে থাকে, কম্পনশীল হয়। তো এই কম্পনশীল কেন হয় আসলে? হয় মূলত যে তুমি যখন একটা লোহার কোনো ধাতব বস্তু দিয়ে যখন আরেকটা লোহার ধাতব বস্তুকে তুমি যখন আঘাত করো, তখন শক্তি দিচ্ছ। তুমি কি দিচ্ছ? শক্তি দিচ্ছ। শক্তি দিলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন শক্তিটা যাবে, তখন অপর মাধ্যমের ভিতরে যে পদার্থের কণাগুলা আছে সেই কণাগুলা কি করবে? তার অবস্থান থেকে নড়ে নড়ে যাবে, অর্থাৎ গতিশক্তি প্রাপ্ত হবে। তো কণাগুলা যদি গতিশক্তি প্রাপ্ত হয়, তখন একটা কণা তার পাশের কণাকে ধাক্কা দিবে, সেই কণা তার পাশের কণাকে ধাক্কা দিবে। এই ধাক্কার কারণেই ওখান থেকে মূলত শব্দ শক্তির উৎপন্ন হয়। কম্পন শক্তি থেকেই মূলত শব্দ শক্তির উৎপন্ন উৎপন্নটা হয়। ঠিক আছে? এখানে তোমার একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, এই যে আহ, শক্তির উৎপত্তির কারণ জানার ক্ষেত্রে আমরা একটি ধাতব বা স্টিল অ্যালুমিনিয়ামের কোন একটা পাত্র নেওয়া হলো, দড়ির সাহায্যে ঝোলানো হলো। খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কিছুকে স্পর্শ না করে। লাঠি দিয়ে পাত্রটিকে আঘাত করো, তোমার হাতের আঙুল দিয়ে আলতোভাবে স্পর্শ করো। তুমি কি পাত্রের কম্পন টের পাচ্ছ? লাঠি দিয়ে পাত্রটিকে আবার আঘাত করলে সাথে সাথে তোমার হাত দিয়ে পাত্রটি শক্ত করে ধরে রাখো। এখন কি শব্দ শুনতে পাচ্ছ? শব্দ শোনা যাবে না। আচ্ছা, পাত্রটিকে আবার আঘাত করে শব্দ শুনতে পাবে। শব্দ বন্ধ হয়ে গেলে পাত্রটি স্পর্শ করে এখন কি কাঁপছে? না, কাঁপছে না। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে
আমরা যখন একটা বস্তুকে আঘাত করি, আঘাত করার পরে সেই বস্তুটা কাঁপতে থাকে, কম্পনশীল হয়। কম্পনশীল বস্তুটাকে আমরা যদি ধরে ফেলি, তখন সেই বস্তুটা কম্পন বন্ধ হয়ে যায়। তো আমি কি বলেছি যে কম্পন থেকেই মূলত শব্দ শক্তির উৎপন্ন, তাই না? তো কম্পন থেকেই যেহেতু শব্দ শক্তির উৎপন্ন, তুমি যদি কম্পনটাকেই থামিয়ে দাও, তাহলে আর সেখান থেকে শব্দের উৎপত্তি হবে না। এরপরে দেখো, শব্দের সঞ্চালন, ঠিক আছে? দ্য ফ্লো অফ সাউন্ড। সাউন্ড কিভাবে ফ্লো করে বা সাউন্ড কিভাবে চলাচল করে, আমরা সেটা এখন দেখব। কম্পনশীল বস্তু, এই যে আমরা জানি কম্পনশীল বস্তু শব্দের সৃষ্টি করে। মাত্রই আমি যে কথাটাই বলেছিলাম যে কোনো একটা বস্তু কাঁপলেই তখন তার ভিতর থেকে শব্দ আসবে। শ্রোতার নিকট এই শব্দ কি করে পৌঁছায়? একটি উদাহরণ বিবেচনা করা যাক। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুর শলাকার কম্পনশীল বাহু। সুর শলাকা মানে কি? টিউনিং ফর্ক ইংরেজিতে বলে। এই যে এরকম একটা তোমার লোহা দিয়ে বানানো এরকম একটা বস্তু, যেটাকে আমি যদি সাইডে টাক দিই আর একটা লোহা দিয়ে, তখন সেটা থেকে সেটা কাঁপতে থাকে, টিউনিং ফর্কটা কাঁপতে থাকে, কম্পন হইতে থাকে। কম্পন হইলে এখান থেকে শব্দের সৃষ্টি হয়। তাহলে এই যে সুরশলাকার কম্পনশীল বাহু, এদের চারপাশে বায়ুর অণুগুলোকে কম্পিত করে। এই যে সুরশলাখা এদের এর যে বাহুটা আছে, সেই বাহুটা দিয়ে চারপাশের যে বায়ু আছে সেই বায়ুর কণাটাকে কম্পনশীল করে। কম্পনশীল করলে কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে একইভাবে শব্দ কোনো মাধ্যমে ঢেউয়ের মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার নিকটে পৌঁছায়। কোনো মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলনের মাধ্যমে মধ্য দিয়ে চলে বা সঞ্চারিত হয় তাকে ঢেউ বলে। আচ্ছা, ঢেউ কাকে বলে? কি বলেছে এখানে? এখানে বলেছে হচ্ছে যে কোনো একটি কণা, উম, কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে, কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলে। ঠিক আছে? একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকোচন ও প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হচ্ছে। শব্দের ঢেউ ঠিক এইভাবেই সঞ্চালিত হয়। শব্দের এক স্থান থেকে অন্য স্থানকে যাতায়াতকে শব্দের সঞ্চালন বলে। তাহলে শব্দের সঞ্চালন কাকে বলে? শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে শব্দের সঞ্চালন বলে। তুমি যদি দুই মাথায় একটা হাত দিয়ে দুইটা, একটা হাত দিয়ে ধরি একটা রশি ধরো, বা হচ্ছে একটা হাত দিয়ে যদি একটা স্প্রিং ধরো, স্প্রিং ধরলে, তাহলে একবার যদি স্প্রিংটি সংকোচন করো এবং একবার যদি প্রসারণ করো, তাহলে সেটা দেখতে যেরকম হবে, একটি শব্দের যে তরঙ্গ বা একটি শব্দের যে ঢেউ, সেই ঢেউটিও ঠিক সেম ভাবেই যায়। মানে একটা স্প্রিংকে আমি ধরে টেনে ছেড়ে দিলাম, তাহলে সেটি যেভাবে করে আন্দোলিত হবে, শব্দের তরঙ্গটা বা শব্দের ঢেউটা সঞ্চালন হওয়ার মাধ্যমটাও বা সিস্টেমটাও সেম। এইভাবেই হবে, একবার সংকোচন এবং একবার প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে করে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে। বুঝতে পেরেছো শব্দের সঞ্চালনটা কেমন ভাবে হবে? ঢেউয়ের মতো করে হবে। ঢেউ যেরকম হয় ঠিক সেরকম শব্দের সঞ্চালন হবে। আচ্ছা, এরপরে দেখ, পদার্থের শব্দের সঞ্চালন ও বেগ। আমরা আগেই জেনেছি শব্দের সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া কোনো শব্দ সৃষ্টি হতে পারে না, বা শব্দ সৃষ্টি হলেও সেটা এক এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে না। তাহলে শব্দের প্রবাহের জন্য আমাদের কি দরকার? মাধ্যম দরকার। শব্দ আমরা শুধু সৃষ্টি করলেই হবে না, সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করতে হবে। আর সেই প্রবাহের জন্য আমাদের মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, এটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে দ্রুত চলে কোন মাধ্যমে মনে রাখবা? শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে। হ্যাঁ, সবচেয়ে দ্রুত চলে কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। এই যে সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপর বায়বীয় মাধ্যমে। তাহলে প্রথমে সলিডে সবচেয়ে শব্দের বেগটা বেশি, তারপরে হচ্ছে লিকুইড, আর সর্বশেষ হচ্ছে গ্যাস। তাহলে এইটা মনে রাখবা যে শব্দের কোন মাধ্যমে সবচেয়ে বেশি তাড়াতাড়ি তোমার চলাচল করতে পারে। ধরো আমার হাতে একটি লোহার কাঠি আছে, আবার আরেক হাতে একটি পানির পাত্র আছে, এবং অন্য একটা জায়গায় একটা গ্যাস আছে। তো এখন আমি যদি এই লোহার কাঠিটাতে যদি শব্দ উৎপন্ন করি, তাহলে এই শব্দটা যতটুকু জোরালো শোনাবে বা যত তাড়াতাড়ি তুমি শুনতে পাবা, আমি যদি পানির মধ্যে যদি শব্দ উৎপন্ন করি, তাহলে সেই শব্দটা তুমি তত ভালো বা তত তাড়াতাড়ি শুনতে পারবে না। কেন পারবে না? কারণ কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগটা বেশি। আবার যদি গ্যাসীয় মাধ্যমেও একইভাবে শব্দ উৎপন্ন করি, সেটা আরো দেরিতে পৌঁছাবে, বা ওই শব্দের তীব্রতা আরো কম হবে। কেন? কারণ বায়বীয় মাধ্যমে হচ্ছে শব্দ সবচেয়ে ধীরে চলে, আর সবচেয়ে তাড়াতাড়ি চলে কোথায়? কঠিন মাধ্যমে। তো এইখান থেকে এতটুকু কথা আমরা মনে রাখবো।
কঠিন পদার্থের শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। আচ্ছা, কঠিন পদার্থের মধ্যে শব্দটা কিভাবে সঞ্চালিত হয় এবং শব্দের বেগটা কেমন, আমরা সেটা যদি একটু দেখতে চাই। দেখো, কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে শব্দ বায়ু ও তরল মাধ্যমের চেয়ে দ্রুত ও ভালোভাবে সঞ্চালিত হয়। ঠিক আছে, একটা পরীক্ষা করা যাক। পরীক্ষাটা কিরকম, যে একটি ধাতব স্কেল ও বা লম্বা ধাতব দণ্ড, স্কেল বা দণ্ডের এক প্রান্ত তোমার কানের সাথে ধরো, অন্য প্রান্ত তোমার কোনো বন্ধুকে আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? এবার ধাতব স্কেলটিকে তোমার কানের পাশ থেকে সরিয়ে দাও এবং তোমার বন্ধুকে একই দূরত্ব থেকে ধাতব স্কেলে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি শব্দ শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, তাহলে আমার কানের এইখানে আমি যদি একটা ধাতব স্কেল রাখি, একটা ধাতব স্কেল রাখলে যদি তার অপর প্রান্তে যদি এরকম কেউ আঁচড় কাটে, তাহলে কি আমি শব্দ শুনতে পাবো কিনা? হ্যাঁ, পাবো। কেন পাবো? কারণ এটা যেহেতু একটা ধাতব স্কেল, ধাতব স্কেলের মধ্য থেকে শব্দ তাড়াতাড়ি ছড়ায় বা শব্দের বেগটা খুব বেশি, যার কারণে আমি খুব তাড়াতাড়ি শব্দটা শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এই কথাটি এখানে বলা হয়েছে যে এরকম একটি পরীক্ষা তোমার একটি কাঠের বা ধাতব টেবিল দিয়ে করতে পারো। কাজটি করে দেখো এবং কাজটি থেকে কি পেলে তা তোমাদের খাতায় লিখো। কাজটি থেকে জানতে পারবে যে শব্দ কোনো ধাতু বা কাঠ দিয়েও চলাচল করে বা সঞ্চালিত হয়। বিভিন্ন কঠিন পদার্থের শব্দের বেগ ভিন্ন ভিন্ন রকম হয়। তাহলে আমাদের এক্সপেরিমেন্টের ফলাফলটা হচ্ছে কি, যে শব্দ কোনো ধাতু বা কাঠ দিয়েও চলাচল বা সঞ্চালিত হয়। বিভিন্ন কঠিন পদার্থের শব্দের বেগ বিভিন্ন রকম হয়। কারণ হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের শব্দের বেগ একরকম, কপারের শব্দের বেগ একরকম, মানে প্রত্যেকটা ধাতুতে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। জুনায়েদ, তুমি লেট করেছো। ক্লাস শুরু হচ্ছে আহ 6:30টার পরে, 6:45 বা 50-এর দিকে হয়তো। সালাম দিয়েছো, ফাইম, ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম, আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা মারিয়াম, এখনো কি কম শোনা যাচ্ছে? ফাতিমা, জোরে বলুন। আচ্ছা ফাতিমা, এখন কি সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তাহলে এর পরেরটা আমরা দেখি একটু। বায়বীয় তরল ও কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা, এখান থেকে একটা এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে। এখান থেকে একটি এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে, এই জায়গাটি দাগিয়ে নাও। যে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি? মিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমি যদি কঠিন মাধ্যমের কথা বলি, বায়ুতে যদি বলি, বায়ুতে যদি বলি, বায়ু বায়ু তো আর কঠিন মাধ্যম না, বায়ু হচ্ছে কি একটা গ্যাসীয় মাধ্যম। তো বায়ুতে শব্দের বেগ প্রতি 1 সেকেন্ডে, মানে বায়ুর মধ্যে আমি যদি একটা শব্দ উৎপন্ন করি বায়ুর মধ্যে, তো এই শব্দটা 1 সেকেন্ডে কত দূরে যাবে? 1 সেকেন্ডে একক সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? 343 মিটার করবে বায়ুতে, বায়ুর মধ্যে। আর সেম শব্দটা আমি যদি পানির মধ্যে উৎপন্ন করি, পানির মধ্যে যদি বায়ু, পানিতে শব্দটা প্রতি 1 সেকেন্ডে যাবে হচ্ছে 1496 মিটার। পানির মধ্যে শব্দ 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 1496 মিটার। এই জন্য পানিতে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড। ঠিক সেম ভাবে অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু বা ধাতব পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে আমি শব্দ উৎপন্ন করলে একক সময়ে বা 1 সেকেন্ডে শব্দ অতিক্রম করবে 6420 মিটার। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে একটা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। আমরা জানি কি বলতো, কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। এই কথাটা ভালো মতো মাথায় রাখবা। কম্পনশীল বস্তুই কিন্তু শুধুমাত্র শব্দ উৎপন্ন করতে পারে, অন্য কোনো বস্তু শব্দ উৎপন্ন করতে পারে না। এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। তাহলে শব্দ সঞ্চালনের একমাত্র ওয়েই হচ্ছে মাধ্যম। মাধ্যম না থাকলে শব্দ সঞ্চালিত হতে পারে না। যেমন তুমি যদি পৃথিবীর বাহিরে যাও, চাঁদে যাও বা মহাশূন্যে যাও, মহাশূন্যে গিয়ে যদি শব্দ করো, সেই শব্দ কিন্তু কেউ তোমার পাশের জন্য শুনতে পাবে না। কেন পাবে না? কারণ ওখানে কোনো মাধ্যম নেই, জিরো মিডিয়াম, মানে কোনো মাধ্যম যেহেতু নাই, এই জন্য ওখানে শব্দ
সঞ্চালিত হইতে পারে না। শব্দ উৎপন্ন হইতে পারে, বাট সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, জাস্ট বিকজ অফ সেখানে কোনো কি নেই বলতো, সেখানে হচ্ছে কোনো মাধ্যম নেই। বুঝতে পেরেছো? মাধ্যম না থাকার কারণে হচ্ছে শব্দ সঞ্চালিত হতে পারে না। আচ্ছা, এরপরে দেখো, আমরা কি করে শব্দ শুনতে পাই সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যেহেতু আমরা প্রাণী, প্রাণীরা কি করে শব্দ শুনতে পায়? আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো। বাইরের অংশেরটা দেখতে কিরকম? চুঙ্গি বা ফানেলের মতো। আমাদের যে কান, এই যে কানের বাইরের অংশটা দেখতে কিরকম? চুঙ্গি বা ফানেলের মতো, তাই না? চুঙ্গি বা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে, শব্দ যখন আমাদের কানের ভিতরে প্রবেশ করে, তখন শব্দ কি করে বলতো? একটি ছিদ্র পথে যায়। আমাদের কানের ভিতরে ছিদ্র আছে, সেই ছিদ্র পথে শব্দটা যায়, যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। কানের শেষ প্রান্তে কি থাকে? একটি পাতলা পর্দা থাকে। ঠিক আছে? কি থাকে? একটি পাতলা পর্দা থাকে একদম কানের ভিতরে। একে বলা হয় কানের পর্দা। এটাকে কি বলা হয়? কানের পর্দা। বলে না যে থাপ্পড় দিয়ে কানের পর্দা আহ ফাটাই ফেলবো, এরকম কথা বলে না? সো যদি কানে জোরে আঘাত লাগে, সেক্ষেত্রে এই পর্দাটি কিন্তু ছিঁড়ে যায় বা ফেটে যায়, তখন কিন্তু মানুষ কানে শুনতে পায় না। কেন? কারণ এই পর্দার কাজই হচ্ছে কম্পন সৃষ্টি করা। এই পর্দাটা কম্পিত হইলেই তুমি শব্দ শুনতে পাবা। সো এই পর্দায় যদি না থাকে, তাহলে তুমি শব্দ শুনতে পাবা না। এই পর্দা গুরুত্বপূর্ণ কাজ করে, শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়। তার মানে দেখছো, মাত্রই যেটা বললাম, এই পর্দার কাজ হচ্ছে কাঁপানো, মানে সে নিজে কাঁপে, কম্পনশীল হয়। পর্দাটি কাঁপে বলেই আমরা শব্দটা কানে শুনতে পাই। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশ পৌঁছে দেয়। সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়। সেখান থেকে শব্দ কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায়। এভাবেই আমরা শব্দ শুনতে পাই। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটা পরীক্ষা করব। আচ্ছা, পরীক্ষাটি কিরকম দেখো, যে শব্দের কম্পন কিভাবে আমরা শুনতে পারি সেটার জন্য আমরা একটি পরীক্ষা করব। এটা হচ্ছে এরকম যে শব্দের কম্পন কিভাবে কানের পর্দা কম্পন সৃষ্টি করে। প্রথমে একটি টিনের একটি পাত্র নিবা। পাত্রটি কিরকম হবে? কোমল পানীয় এর ক্যান নিতে পারো, যেমন হচ্ছে তোমার আহ মজো বা হচ্ছে তোমার কোকা কোলা, যে কোনো একটার ক্যান যদি আমরা নেই, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ক্যানের দুই মাথা কেটে নিব। এই যে এখানে একটা ক্যান নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বইয়ে। প্রথমে আমরা দুই মাথা কেটে নিব, কাটলাম। বেলুনটি, এবার একটা বেলুন নিব, বেলুনটি টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড বা সুতা দিয়ে বেঁধে কানের এক মাথা বন্ধ করে, ক্যানের এক মাথা বন্ধ করে দাও। টান টান করে বেলুনের উপর 4 বা 5টা গমের দানা বা চাল রাখো। তোমরা তোমার কোনো বন্ধুকে কানের খোলা মুখের সামনে হুররে শব্দ করতে বলো। খেয়াল করে দেখো গম বা চাল এর কি ঘটছে, গম বা চাল উপর নিচে লাফাচ্ছে কেন। তোমার বন্ধুর সৃষ্ট শব্দের কম্পন বেলুনে কম্পন সৃষ্টি করছে, তাই গম বা চাল কাঁপাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে, তোমরা যখন একটা ক্যান নিবা, ক্যানটার চারপাশে আমরা একটা কি করব বলতো? দুই মুখটা কেটে তারপর চারপাশে একটা বেলুন দিয়ে আটকাবো, এক মুখ খোলা রাখবো, এক মুখ আটকাবো। এবার খোলা মুখের দিকে আমরা কি করব? খোলা মুখের দিকে হচ্ছে আমরা হুররে হুররে শব্দ করব। আর অপর প্রান্ত, যে পাশে বেলুন দিয়ে ঢাকা, সেই বেলুনের উপরে আমরা 2-3 পিস চালের দানা রেখে দিব। এবার ওই শব্দের কারণে, অপর প্রান্তের শব্দের কারণে ওই চালের দানাগুলো এরকম কাঁপতে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের কানের ভিতরে যে পর্দাটি আছে, এই পর্দাতে যখন বাইরে থেকে শব্দ ঢুকে, পর্দাতে যখন আঘাত করে, তখন সেই পর্দাটি এরকম কাঁপতে থাকে। এই কাঁপার ফলে মূলত সেই সিগন্যালটা আমাদের ব্রেনে পৌঁছায়। আর ব্রেনে পৌঁছাইলে আমরা বুঝতে পারি কিসের শব্দ হচ্ছে, বা কিছু একটা সাউন্ড যে হচ্ছে সেটা আমরা তখন বুঝতে পারি। ঠিক আছে? এবার আসো শ্রাব্যতার সীমা বা শ্রাব্যতার সীমা ও অপ্রীতিকর শব্দ বা নয়েজ। আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, শ্রাব্যতার সীমা বা শ্রাব্যতার সীমা ও অপ্রীতিকর শব্দ বা নয়েজ। দেখো, আমরা জানি যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এই কথাটি আমরা বারবার পেয়েছি যে শব্দের উৎপত্তিটা হয় মূলত কম্পনের ফলে। সকল কম্পনশীল বস্তুর, এই যে এখানে তোমাদের বইয়ে আছে দেখো, সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই? প্রশ্ন হচ্ছে এটা। যেহেতু আমরা কম্পন হইলেই শব্দ শুনি, তাহলে সব, যত কম্পন হয় এই পৃথিবীতে, সকল কম্পনের ফলেই যে শব্দ আসে, সেই শব্দই কি আমরা শুনতে পাই কিনা? অ্যান্সার হচ্ছে না।
সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না, বাট শব্দ শুনতে গেলে নেসেসারি বিষয় হচ্ছে কম্পন হইতেই হবে। যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা আমরা মানুষেরা শুনতে পাই না। তাহলে কি বলছে কথাটি ভালো মতো খেয়াল করো, এই লাইনটি দাগিয়ে নাও। যে শব্দ, ওকে, দেখো, যে শব্দ প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে করে তা আমরা মানুষেরা শুনতে পাই না। তাহলে less than 20 মানে 20-এর থেকে কম কম্পন যদি সৃষ্টি হয় কোনো একটা বস্তুতে 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে যদি 20 বারের কম কম্পন সৃষ্টি হয়, তাহলে ওই শব্দ আমরা মানুষ, এই মানুষেরা আমরা শুনতে পাবো না। ঠিক আছে? তাহলে শব্দ শুনতে গেলে, আমাদের মানুষের শব্দ শুনতে গেলে মিনিমাম 20টির বেশি কম্পন সৃষ্টি হতে হবে 1 সেকেন্ডে। তাহলে শব্দ শোনার শর্ত কি যদি তোমাদের প্রশ্নে আসে? শব্দ শোনার শর্ত হচ্ছে 1 সেকেন্ডে 20 বার কম্পন। কয়বার? 20 বার এর বেশি। 20 বারের বেশি কম্পন যদি কোনো একটা বস্তুতে হয়, সেই বস্তুতে তাহলে আমরা শব্দ শুনতে পারবো। আচ্ছা, খাদিজা তাসনিম হ্যান্ড রেজ করেছো, তুমি কি কিছু বলবা? আচ্ছা, আমি তোমাকে আনমিউট করছি, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার হ্যাঁ, আমার বলো। প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যদি বা 1 সেকেন্ডের বেশিতে যদি আমরা 20 বারের কম কম্পন হয় তখন কি আমরা শুনতে পাবো? 1 সেকেন্ডের বেশি সময়ে 20 বারের কম? জি স্যার। আচ্ছা দেখো বাবা, বিষয়টা হচ্ছে যে আমাদের যদি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যদি 20 বারের কম হয়, তাহলে আমরা ওই শব্দটা শুনতে পারবো না। তাহলে 1 সেকেন্ডেই যদি 20 বারের কম হইলে আমরা যদি শুনতে না পারি, তাহলে 1 সেকেন্ডের বেশি তুমি যদি ধরো, ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ডে 20 বারের যদি কম হয়, 5 সেকেন্ডে ধরো হইছে 15 বার। কথার কথা, এই যে 5 সেকেন্ডে 15 বার কম্পন হইছে। কতবার? 15 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার কম্পন হইছে বলো তো বাবা? 1 সেকেন্ডে কতবার কম্পন হইছে? 15 ভাগ 5, মানে 3 বার। তাহলে এখন তুমিই বলো, 1 সেকেন্ডে যদি 3 বার কম্পন সৃষ্টি হয়, তাহলে কি ওই শব্দ আমরা শুনতে পারি? পারি না। কেন পারি না? কারণ আমাদের মেইন কথা হচ্ছে এটা, যে 1 সেকেন্ডে 20 বারের যদি কম, 1 সেকেন্ডে 20 বারের কম যদি শব্দ মানে কম্পন সৃষ্টি হয়, তাহলে ওই শব্দ আমরা শুনতে পারি না। তাহলে 1 সেকেন্ডের থেকে বেশি সময়েও যদি 20 বারের কম কম্পন সৃষ্টি হয়, তাহলে তো ওই শব্দ আমরা আরো বেশি শুনতে পারবো না। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। ঠিক ঠিক আছে, মানে শ্রাব্যতার সীমাটা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখলাম কি যে শব্দ শোনার রিকোয়ারমেন্টটা কি, মানে কি হইলে আমরা শব্দটা শুনতে পারি। শব্দ শোনার রিক্রুটমেন্টটা হচ্ছে মানে পূর্ব শর্তটা হচ্ছে 1 সেকেন্ডে 20টা। ওকে, তামিম বলেছে এই টপিক তোমার নাই। ওকে বাবা, সমস্যা নেই, তাও ক্লাসটা করো, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকে কুইজ নেই বাবা, মৌসুমী। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে 1 সেকেন্ডে যদি 20 বারের কম শব্দ মানে কম্পন সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব না বলতো? শব্দটা শুনবো না। আচ্ছা, মন জিজ্ঞেস করেছো কম্পন কি? কম্পন মানে হচ্ছে কম্পন মানে হচ্ছে কোনো একটা বস্তু তার থেকে নিজের জায়গাতে থেকে তার অবস্থানের স্থায়ী পরিবর্তন না করে যদি মুভমেন্ট করে। মুভমেন্ট করে মানে কি? যে তার অবস্থানের পরিবর্তন করবে, কিন্তু সেই অবস্থানের পরিবর্তনটা স্থায়ী পরিবর্তন হবে না। মানে ধরো এই কলমটি এখানে আছে, এখানে দাঁড়ায় থেকেই যদি সে এরকম নড়াচড়া নড়াচড়া করে, এখান থেকে সরতেছে না, কিন্তু যতই নড়তেছে এখানেই থাকতেছে দিন শেষে। তাহলে এই কলমটার কি হচ্ছে? কম্পন হচ্ছে। এই কলমটার কি হচ্ছে? কম্পন হচ্ছে। বুঝতে পেরেছো কম্পন জিনিসটা কি? মানে কোন একটা বস্তুর স্থায়ীভাবে যদি অবস্থান পরিবর্তন না হয়ে সে যদি তার জায়গায় স্থির থেকে তার অবস্থান অনবরত অবস্থান পরিবর্তন করে, তাহলে তখন সেটাকে আমরা কম্পন বলে থাকি। তাহলে 1 সেকেন্ডে যদি 20 বারের কম কম্পন দেয় কোনো একটা বস্তু, তাহলে সেই বস্তুর শব্দ আমরা শুনতে পাবো না। 1 সেকেন্ডে 20 বারের বেশি হইতে হবে। 20 বারের বেশি হইলে আমরা ওই শব্দটা শুনতে পাবো। তাহলে মিনিমাম কত? 1 সেকেন্ডে 20 বার। মিনিমাম কত? 1 সেকেন্ডে 20 বার। কি 20 বার?
কম্পন 20 বার, 1 সেকেন্ডে কম্পন 20 বার হইলে আমরা ওইটাকে শুনতে পারবো। এখন দেখো এরকম শব্দ শ্রবণ উপযোগী নয়, মানে less than 20, 20 বারের কম হইলে আমরা শব্দটা শুনবো না। এরকম শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলে। তাহলে তোমাদের ক নাম্বারের প্রশ্ন আসবে, শ্রুতিপূর্ব শব্দ কি? শ্রুতিপূর্ব শব্দ হচ্ছে যেই শব্দ যেই শব্দ প্রতি একক সময়ে 20 বারের কম 20 বারের কম কম্পন সংখ্যা উৎপন্ন করে বা সৃষ্টি করে, সেই শব্দকে আমরা শ্রুতিপূর্ব শব্দ বলবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকে আমরা শুনতে পাই না। অনেক কম কম্পনের শব্দও যেমন আমরা শুনতে পাই না, মানে less than 20 মানে তো অনেক কম একটা কম্পন, তাই না? তো 20 বারের চেয়ে কম কম্পন হইলে ওই শব্দটা আমরা শুনতে পাবো না। এবার তাহলে অনেক বেশি যদি কম্পন হয় তাহলে সেই শব্দটা তো আরো বেশি শোনার কথা, তাই না? কিন্তু না, মানে একদম যদি মাত্রাতিরিক্ত যদি কম্পন হয়, 1 সেকেন্ডে ধরো মনে করো কত হয়েছে, 1 সেকেন্ডে 5 লাখ বার কম্পন হয়েছে, 10 লাখ বার কম্পন হয়েছে, ওই শব্দ আমরা শুনবো না। কারণ ওটা অতিরিক্ত, আমাদের কান বা আমাদের মস্তিষ্ক অত 1 সেকেন্ডে অতবার কম্পনকে ক্যাপচার করতে পারে না, ওই শব্দটা আমাদের মস্তিষ্কে পৌঁছায় না। সো ওই রকম আমরা একটা টার্ম এখন শিখবো, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকেও আমরা শুনতে পাই না। তাহলে আমরা একটু আগে দেখেছি প্রতি সেকেন্ডে 20 বারের কম শব্দকেও আমরা শুনতে পাই না, আবার এখন দেখলাম প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকেও আমরা শুনতে পাই না। এই শব্দটাকে বলা হয় শ্রুতি উত্তর শব্দ। শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? যেই শব্দ 1 সেকেন্ড সময়ে, একক সময় বা 1 সেকেন্ড সময়ে 20,000 বারের বেশি কম্পন সৃষ্টি করে। যেই শব্দ 1 সেকেন্ডে বা একক সময়ে 20,000 বারের বেশি কম্পন সংখ্যা সৃষ্টি করে, ওই শব্দকে আমরা কি শব্দ বলি? শ্রুতি উত্তর শব্দ বলি। ওই শব্দকে আমরা শুনতে পাই না। বুঝতে পেরেছো? তাহলে মিনিমাম হচ্ছে less than 20 আর ম্যাক্সিমাম হচ্ছে গ্রেটার দেন 20,000। আচ্ছা, মারুফ আল মুন হ্যান্ড রেজ করেছো, আমি তোমাকে আনমিউট করছি, তুমি কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ, মারুফ। স্যার এখানে তো লেখা রয়েছে আমরা 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারি, তার থেকে বেশি উৎপন্ন হলে কি আমরা 20,000 পর্যন্ত শুনতে পারবো? তার বেশি পারবো না নাকি একটুও পারবো? 20,000 যদি হয়, ধরো 20,000 যদি হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে শুনতে পারবো, মানে ম্যাক্স, এটাই সর্বোচ্চ। বাট 20,000-এর থেকে যদি বেশি হয়, ধরো 1 সেকেন্ডে 50,000 বার শব্দ উৎপন্ন হয়েছে, তুমি কোনো শব্দই শুনতে পাবা না। মানে তুমি তোমার প্রশ্নটা ছিল এরকম যে 20,000-এর বেশি উৎপন্ন হলে কি তাহলে আমরা 20,000 পর্যন্ত শুই না, বাকিটুকু শুনতে পারবো কিনা, এরকম কিছু। বাট যদি 20,000-এর থেকে বেশি বার কম্পন সৃষ্টি হয় 1 সেকেন্ডে, তাহলে ওই টোটাল শব্দটাই আমাদের কান, আমাদের মস্তিষ্কটাকে ক্যাপচার করতে পারবে না। এত বার কম্পন হচ্ছে 1 সেকেন্ডে যে ওটা আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটির বাইরে, যার কারণে ওই টোটাল শব্দটাই আমাদের কানে ঢুকবে না। তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো, এরকম বিভিন্ন তোমরা ফ্রিকোয়েন্সি পাবা। এই যে আমি বারবার একটা কথা উচ্চারণ করছি যে 1 সেকেন্ডে 20 বার, 1 সেকেন্ডে 20,000 বার, এই 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয়, 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয়, 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয়, এইটার একটা নাম আছে। 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয়, এই জিনিসটার একটা নাম আছে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। এটার নাম কি? কম্পাঙ্ক। কম্পাঙ্কের ইংলিশটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সির এককটা হচ্ছে হার্টজ। ইজ জেড হার্টজ। আমরা যেমন বলি মিটার সেন্টিমিটার, ওরকম ফ্রিকোয়েন্সি কত সেটার একক মাপার এককটা হচ্ছে হার্টজ। 50 হার্টজের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার কম্পন সৃষ্টি হয়। 100 হার্টস মানে কি? 100 হার্টস, কোন একটা শব্দের কম্পাঙ্ক 100 হার্টস। এই 100 হার্টস মানে হচ্ছে যে ওই শব্দটি 1 সেকেন্ডে 100 বার কম্পন সৃষ্টি করে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবা যে তোমার 20,000 হার্টজের থেকে বেশি হার্টজের শব্দ লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে তোমরা যে শব্দটা ওইখানে ওরা শো করবে, ওই শব্দটা তোমার কানে তুমি শুনবা না। মানে ওই শব্দটার ফ্রিকোয়েন্সি এতই বেশি যে তুমি ওই শব্দটা শুনতেই পাবা না। বুঝতে পেরেছো?
তো এই জন্য 20,000-এর বেশি যদি হয় তাহলে শ্রুতি উত্তর শব্দ, ওই শব্দটা আমাদের কানে ধরা পড়বে না, শুনতে পাবো না। আবার যদি 20 বারের কম হয় তাহলে শ্রুতি পূর্ব শব্দ, ওই শব্দটাও আমাদের কান ধরতে পারবে না, মানে ওই শব্দটাও পুরোপুরি আমরা শুনতে পারবো না। তাহলে এখন দেখো এই সীমাটা কত। এই সীমা হচ্ছে 20 থেকে 20,000 কম্পন। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পন হইলে এই শব্দটাই আমরা শুনবো শুধু। যে 20 বার মিনিমাম ম্যাক্সিমাম 20,000 এর মধ্যে 20 থেকে 20,000 বার কম্পন হবে 1 সেকেন্ডে, এরকম শব্দই আমরা শুধুমাত্র শুনবো। কিন্তু 1 সেকেন্ডে 20 বারের কম অথবা 1 সেকেন্ডে 20,000 বারের বেশি কম্পন সৃষ্টি যদি হয় কোনো শব্দে, ওই শব্দটা আমরা শুনতে পাবো না। বুঝতে পেরেছো? তাহলে আমাদের শ্রাব্যতার সীমা মানে কি? যতটুকু সীমার মধ্যে আমরা শব্দ শুনতে পারি, যতটুকু সীমার মধ্যে আমরা শব্দটা শুনতে পারি, ওটা কি বলা হয় কি বলতো? শ্রাব্যতার সীমা। এই শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা কি শ্রাব্যতার সীমা কি বুঝতে পেরেছো? কেউ যদি শ্রাব্যতার সীমাটা না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। শ্রাব্যতার সীমাটা বোঝাটা খুব জরুরি একটা জিনিস। এই যে দেখো, আমি একটু আগে তোমাদের কম্পাঙ্কের কথা বলেছি না, এই কম্পাঙ্ক এখানেও বলা আছে। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এই কম্পাঙ্ক প্রকাশের একক হচ্ছে হার্টজ, যেটাকে আমরা সংক্ষেপে এইচ জেড দ্বারা প্রকাশ করি। সংক্ষেপে আমরা এইচ জেড দ্বারা প্রকাশ করি। আবার বলেন মাহি। ওকে, আমি আবারও বলছি। আমি বলতেছিলাম হচ্ছে মিফা। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন মিফা। তুমি কখন এসেছো? 7:20। রিয়ানা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমি আবারও বলছি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে তোমার সব শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমাটা আবার একটু বোঝান। আচ্ছা, শ্রাব্যতার সীমাটা আমি আবারও একটু বোঝাচ্ছি। দেখো বাবারা, একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ একটি জিনিস। শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা হচ্ছে এরকম। দেখো, শ্রাব্যতার সীমাটা হচ্ছে এরকম যে 20 বার কম্পন, 20 বার কম্পনওয়ালা একটা শব্দ সৃষ্টি হয়েছে, ওই শব্দটা আমরা শুনতে পাবো। 21 বার কম্পনওয়ালা একটা শব্দ সৃষ্টি হয়েছে, ওটা আমরা এই 20 বারের থেকে আরেকটু ভালো শুনতে পাবো। 50 বার কম্পনওয়ালা একটা শব্দ সৃষ্টি হয়েছে, ওই শব্দটা আমরা 21 বার কম্পনওয়ালা শব্দের থেকে আরো বেশি স্পষ্ট বা আরো বেশি ভালো শুনতে পারবো। ঠিক আছে, এইগুলা হচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে 20 বার কম্পনওয়ালা শব্দ শুনবো, 1 সেকেন্ডে 21 বার কম্পনওয়ালা শব্দ সেটাও শুনবো, 1 সেকেন্ডে 50 বার কম্পনওয়ালা শব্দ এটাও শুনবো, 1 সেকেন্ডে 15,000 বার, 15,000 বার কম্পনওয়ালা শব্দ সেটাও আমরা শুনবো, 1 সেকেন্ডে 20,000 বার কম্পনওয়ালা শব্দ, 1 সেকেন্ডে 20,000 বার কম্পনওয়ালা শব্দ এটাকেও আমরা শুনবো। কিন্তু 1 সেকেন্ডে ধরো 21,000 বার কম্পন হয়েছে, 1 সেকেন্ডে কতবার? 1 সেকেন্ডে 21,000 বার কম্পন হয়েছে। এই 1 সেকেন্ডে 21,000 বার কম্পনশীল যে শব্দটা, সেই শব্দটা আমরা শুনবো না। কেন শুনবো না? কারণ আমাদের ব্রেন হচ্ছে সেই জিনিসটাকে ক্যাপচার করতে পারে না। আচ্ছা, সাবিনা হচ্ছে হ্যান্ড রেজ করেছো। সাবিনা, আচ্ছা আমি তোমাকে আনমিউট করছি বাবা, আমি একটু শেষ করে নিই, তারপর আমি তোমাকে আনমিউট করছি। 1 সেকেন্ডে 20 বার হইলে আমরা শুনতে পারবো, 1 সেকেন্ডে 20,000 বার পর্যন্ত আমরা শুনতে পারবো। কিন্তু 20 বারের থেকে কম, ধরো 1 সেকেন্ডে 15 বার হইছে, এটা আমরা শুনবো না। 1 সেকেন্ডে 21,000 বার হইছে, এটাও আমরা শুনবো না। 15 বারেরটাও শুনবো না, 21,000 বারেরটাও শুনবো না। শুনবো হচ্ছে 20 বার থেকে 20,000 বারের মধ্যে। 1 সেকেন্ডে যদি 20 বার কম্পন হয় সর্বনিম্ন, এবং সর্বোচ্চ যদি 1 সেকেন্ডে 20,000 বার কম্পন হয়, তাহলে ওই শব্দ আমরা শুনতে পারবো। আর এই রেঞ্জটাকে, এই রেঞ্জ কোন রেঞ্জ? 20 থেকে 20,000, 20 থেকে 20,000, এই রেঞ্জটাকে আমরা শ্রাব্যতার সীমা বলি। কি বলি? শ্রাব্যতার সীমা। আচ্ছা, এবার হ্যান্ড রেজ করেছিলে কে? একটু আবার হ্যান্ড রেজ করো। রিয়ানা, এটা কি অধ্যায় 8? হ্যাঁ রিয়ানা, এটা আর 8 অধ্যায়। শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা হচ্ছে সর্বনিম্ন আমরা যেই শব্দটা কানে শুনবো এবং সর্বোচ্চ যতবার কম্পন হইলে কানে শুনবো, সর্বনিম্ন যতবার কম্পন হইলে কানে শুনবো এবং সর্বোচ্চ যতবার কম্পন হইলে
কানে শুনবো, সেটাই হচ্ছে কি বলতো, শ্রাব্যতার সীমা। বুঝতে পেরেছো? আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করেছিল বলতো? হ্যান্ড রেজ করেছিল কে? আবার একটু হ্যান্ড রেজ করো তো বাবা। আচ্ছা, দেখো এখানে শ্রাব্যতার সীমাটা কি এখনো কারো কাছে কঠিন মনে হচ্ছে? এখন কি শ্রাব্যতার সীমাটা বুঝতে পেরেছো, নাকি এখনো সমস্যা আছে? আমাকে বলো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি না বুঝলে। সাবিনা, আচ্ছা আচ্ছা, সাবিনা হচ্ছে হ্যান্ড রেজ করেছিল। সাবিনা, তোমার আইডিটা খুঁজে পাচ্ছি না। তাই শ্রাব্যতার সীমাটা কি আমরা বুঝলাম যে 20,000, 20 বার থেকে 20,000 বারের মধ্যে যদি কোনো কম্পন হয় তাহলে সেই শব্দ আমরা শুনবো, কিন্তু এর বেশি হলে তাহলে আমরা শুনবো না। আচ্ছা, কথা আটকে আসে, নেট প্রবলেম, তাই তো? হ্যাঁ, নেটে একটু সমস্যা হচ্ছে। ল্যাপটপ দিয়ে ক্লাস নিলে মাঝে মাঝে একটু নেটে সমস্যা হয় বাবা। আহ ওকে, অল ক্লিয়ার। খাদিজা, 7:30 বাজে, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। দেখো, তাহলে যেটা বললাম যে আমরা কি বললাম এতক্ষণ, আমরা বললাম হচ্ছে শ্রাব্যতার সীমা কত, 20 থেকে 20,000 বার। আর এই যে কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয় তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। এই যে এই কম্পাঙ্কের সংজ্ঞাটা এখান থেকে পড়ে নিবে, এটা ক নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে এই কম্পাঙ্ক প্রকাশের একক হচ্ছে হার্টজ, ঠিক আছে? দেখো, কোনো বস্তু সেকেন্ডে 20 বার কাঁপলে তার কম্পাঙ্ক হচ্ছে 20 হার্টজ। আর 20,000 বার কাঁপলে তার কম্পাঙ্ক 20,000 হার্টজ। তাহলে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। কোনো প্রাণী, কোনো প্রাণী 20 হার্টজ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। কোনো প্রাণী আছে, ঠিক আছে? কুকুরের এই ক্ষমতা, এই যে কুকুরের এই ক্ষমতা আছে। পুলিশ, পুলিশ যারা রাস্তায় তোমার ট্রাফিক পুলিশ দেয় বা আমাদের সুরক্ষার জন্য যারা আছে, পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। চিকিৎসা বিজ্ঞানে অনেক অতিশব্দ, অতিশব্দ মানে শ্রুতি উত্তর শব্দ ব্যবহারকারী যন্ত্রের সাথে আমরা পরিচিত। এরকম একটি যন্ত্র হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামে কিন্তু কি হয় জানো? 20,000 হার্জের থেকেও বেশি কম্পাঙ্ক ব্যবহার করা হয় তোমার চিকিৎসা শাস্ত্রের জন্য। তো ঠিক আছে, এই যে এই পেজ পর্যন্ত আজকে তোমাদের পড়া থাকবে। এই পেজের নোট করে তোমরা গ্রুপে আপলোড দিবা, দেখবো আমি কার নোট কত সুন্দর হয়েছে। তোমাদের বইয়ের 85 পেজ পর্যন্ত পড়া থাকবে। এই পেজ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমরা আজকে যে ক্লাসটা আমি করাইলাম এই ক্লাস নোটটা তোমরা গ্রুপে হচ্ছে আপলোড দিবা, ঠিক আছে? আরেকবার হচ্ছে আমি বলি যে কম্পাঙ্ক হচ্ছে প্রতি 1 সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। তাহলে আমাদের তোমার শ্রাব্যতার সীমা কত? আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। যেহেতু আজান দিচ্ছে এই জন্য হয়তো তোমরা কথা শুনতে পাচ্ছ না। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও হয়তো দেখা হবে। তো তোমাদের হোমওয়ার্কটা তোমরা মাথায় রেখো। ক্লাস এখনই শেষ হয়েছে বাবা, এখনই শেষ হবে। তো তোমাদের হোমওয়ার্কটা তোমরা অবশ্যই গ্রুপে আপলোড করবা। আজকের ক্লাসের ক্লাস নোটটা তোমরা গ্রুপে আপলোড করবা। আমি হচ্ছে সবারটা দিব। আর আমি যেটা বলতেছিলাম একটু আগে যে আমাদের আহ শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। ঠিক আছে, 20 হার্জ মানে কি 1 সেকেন্ডে 20 বার কম্পন হবে। আর 20,000 হার্জ মানে 1 সেকেন্ডে 20,000 বার কম্পন সৃষ্টি হবে। তো কুকুর, কুকুর 1 সেকেন্ডে 20,000 বার কম্পনওয়ালা শব্দও শুনতে পারে, কিন্তু আমরা মানুষেরা পারি না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। ওকে, ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। তাহলে তোমরা ক্লাস নোটটি গ্রুপে সবাই আপলোড দিবে। সেই পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।